এলডিসি উত্তোলন প্রক্রিয়া মসৃণ করতে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বিশ্ব বাণিজ্যের নানা চ্যালেঞ্জ নিয়ে মহাপরিচালকের সাথে আলোচনা। নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বানে শুরু জাতিসংঘের সাধারণ অধিবেশন। অকার্যকর সংস্থা বললেন ট্রাম্প। গাজার অসহায় শিশুদের ছবি হাতে বক্তব্য দিলেন এরদোয়ান। শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি। জনমাধ্যম কার্যক্রমে এগিয়ে থাকারাই পাবেন ধানের শীষ, জানালেন রিজভী। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বাংলাদেশের এলডিসি উত্তোলন প্রক্রিয়া মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর পূর্ণ সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-ইওয়ালার সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এলডিসি থেকে উত্তোলনরত দেশগুলোর পক্ষে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, উন্নত দেশগুলোর বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার প্রত্যাহারের ফলে যাতে এসব দেশ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। ডব্লিউটিও মহাপরিচালক এক্ষেত্রে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং সংস্থার সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ব্যাখ্যা দেওয়া হয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়ে। বিমানবন্দরে নেতাদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারাও। পালন করা হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের উপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা। সেই সাথে জন এফকে বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব প্রস্তুতি নিয়েছিল বলেও জানানো হয়। তবে শেষ মুহূর্তের ভিসা সংক্রান্ত জটিলতায় প্রতিনিধি দলটিকে ভিভিআইপি গেটের পরিবর্তে বিকল্প পথে বিমানবন্দর থেকে বের হতে হয়। ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছড়ার ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকেলে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি তো তীব্র নিন্দা জানাই। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদেক কাইম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। যে কোনো ফর্মে
রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য রেড জুলাই সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় ডিম ছুড়ে মারা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে। আক্তার ভাইয়ের গায়ে ডিম মারা হয়েছে এবং আমাদের যারা আপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আওয়ামী ধর্মাবলম্বীদের যে মহিলা পয়গম্বর আছে শেখ হাসিনা, তার মুখাভাবে আমি একটি ডিম নিক্ষেপ করার জন্য এসেছি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে আক্তার হোসেন নিউ ইয়র্কে গিয়েছে এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীর হাতে ডিম নিক্ষেপের শিকার হয়েছে। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটির ব্যর্থতার জন্যই এমন মন্তব্য তার। অন্যদিকে অধিবেশনে দেয়া ভাষণে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, বিশৃঙ্খলা এবং দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের ৮০ বছর এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি, উন্নয়ন ও মানবাধিকার। অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের উপর চাপান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি ৭টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ। এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। ৭ অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান। নিরাপত্তা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি। গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা। সবই ৭ অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সাহায্য বাধা ছাড়াই প্রবেশ করতে দিতে হবে। নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ১৫০ দেশের রাষ্ট্র, সরকার প্রধান সহ প্রতিনিধিরা। স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো সামাজিক ইস্যুতে জাতিসংঘের সফলতা ঈর্ষণীয়, কিন্তু গেল ৮ দশকে বহুজাতিক এই সংস্থাটি বিশ্ব শান্তি রক্ষায় কতখানি সফল হয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। খোদ মার্কিন প্রেসিডেন্ট যে প্রশ্ন উত্থাপন করেছেন তার বিপরীত প্রশ্ন হচ্ছে, এই যে জাতিসংঘ এত বছরেও সফল হতে পারল না শান্তি প্রতিষ্ঠায়, তার নেপথ্যে দায়ী কারা? সম্ভবত সেসব নিয়ে আলোচনা হবে সপ্তাহের বাকি অংশ জুড়ে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, যেমনটি দেখছিলেন, শুরু হয়েছে জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। আর রেজা,
মূল অধিবেশনে বিশ্ব নেতারা আসলে কোন কোন ইস্যুতে জোর দিচ্ছেন, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার কোন কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন, আজকে একটু বিস্তারিত জানাবেন। আপনি জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে মোস্ট এক্সাইটিং পার্ট যাকে বলা হয় সেটি আসলে শুরু হয়ে গিয়েছে 23 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত যে জেনারেল ডিবেট সেটি, এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তিনি আসলে তার বক্তব্যের মাধ্যমে সেই যে বিতর্কটি সেটি আসলে শুরু হয়েছে, এবং মূলত সেখানে আরো বিশ্ব নেতারা কথা বলেছেন। আপনি ইতিমধ্যে দেখছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বিশির প্রতিবেদনে, সেখানে আসলে গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেটি নিয়ে বিশ্ব নেতারা কি ধরনের মন্তব্য করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি আসলে কি ধরনের বক্তব্য দিয়েছেন। ফলে এই যে বৈশ্বিক যে নানান ধরনের যুদ্ধ সংঘাত জড়িত রয়েছে সেগুলো আসলে নিরসনে ইতিমধ্যে কিন্তু নানান ধরনের বার্তা বিশ্ব নেতাদের পক্ষ থেকে আসা শুরু করেছে, যেটি ইতিবাচক ভাবে হয়তো আরো ক্রমান্বয়ে আরো আজকে তো শুরু হলো, সেটি আরো 3 থেকে 4 দিন চলবে। ফলে সেই আলোচনাগুলো পুরো বৈশ্বিক যে শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ এবং টেকসই উন্নয়ন বিশেষ করে সেটি আসলে নিশ্চিতের জন্য কথা বলবেন বিশ্ব নেতারা। সেই সাথে সুর মিলিয়ে কিন্তু বাংলাদেশের আসলে একটি জায়গায় তাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, যেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 3 থেকে 4টি বৈঠক কিন্তু আজকের দিনে করে ফেলেছেন। তিনি তার মধ্যে আসলে 3টি বিষয়কে গুরুত্ব সহকারে দিয়েছেন। প্রথমত হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণে বাংলাদেশ গত 14 মাসে কি কি করেছে, এবং একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কি কি ধরনের কাজ করা যাবে, এবং একই সাথে বাংলাদেশ যে রোহিঙ্গা সংকটে মতো একটি আন্তর্জাতিক সংকটে ভুগছে সেই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনায় চলে আসবে আগামী কয়েকদিনের আলোচনায়। বিশেষ করে একটু আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আসলে গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আগামী 26 তারিখে প্রধান উপদেষ্টার ভাষণে মূলত এই যে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে উত্তরণ কিংবা এলডিসি থেকে উত্তরণের যে পথ খুঁজতে বিশ্ব নেতাদের কাছে যে ডক্টর ইউনূসের আহ্বান, সেই আহ্বানগুলো নিয়ে কিন্তু তিনি আহমেদ রেজা আমাদের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন জাতিসংঘীয় অধিবেশনের খবর। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টা জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগের দাবি তোলেন নাহিদ। একই সাথে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় তার দল। এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের উত্তরে নাহিদ জানান, আলোচনা চলমান রয়েছে। যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের 115টি প্রতীকের তালিকায় শাপলা নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তালিকার মধ্য থেকে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতিও তুলে ধরেন। জানান 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ, প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় 400 কোটি টাকায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান, আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়। এছাড়া ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের আমানত শাহ বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন করে এ গ্রেডে উন্নীত করা এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বিরোধী শক্ত অবস্থানে বিএনপি। দিনের নানা কর্মসূচিতে পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে 71-এর পরাজিত শক্তি। অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয়। রাজধানী এবং দিনাজপুরে আলাদা আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর এসএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের পক্ষ থেকে এখনও কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি। জানান,
দলের গঠনতন্ত্র অনুযায়ী হবে মনোনয়ন দেয়া। যারা পিয়ারের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্তের মাধ্যমে প্রকাশে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। দুপুরে উপাচার্যের কার্যালয়ে ভিসির সাথে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি আব্দুল কাদের। পরে এক ব্রিফিংয়ে আবিদ বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে বা কারা ছাপিয়েছিল তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব বলেও জানান তিনি। আরেক ভিপি প্রার্থী উমামা বলেন, ব্যালট পেপারের বিষয়ে এখনও সদুত্তর দিতে পারেনি প্রশাসন। উমামার অভিযোগ, এসএম হল এবং জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা সে জায়গাটা নিশ্চিত করা হোক। দুপুরে রাজধানীর মহাখালীতে গুলশান সার্ভিস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 7 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবাই 10 থেকে 35% দগ্ধ হয়েছেন। স্টেশন ম্যানেজারের দাবি, ওয়ার্ল্ড টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের লোকজন সেখানে ক্যালিব্রেশনের কাজ করার সময় বিস্ফোরণ হয়। ওয়ার্ল্ড টেকনোলজিসের কর্মচারীদের দক্ষতা এবং অদক্ষতা এবং অজ্ঞতার কারণে বিস্ফোরণ ঘটে বলেও দাবি করেন তিনি। তবে বেশ কিছু সিসি ক্যামেরা থাকার পরও ঘটনার ফুটেজ দিতে টালবাহানা এবং অসহযোগিতা করে প্রতিষ্ঠানটি। 1965 সন থেকে ফিজিক্যাল ক্যালিব্রেশন হচ্ছে না। 65 সনের লোহা দিয়া যে বানানো সেটা আদৌ ক্ষয় হয়েছে কি হয় নাই এটা আমাদের কেউ জানা নাই। সেরা সস্তার বিজনেস খুঁজতে যাইয়া সাধারণ পাবলিক টোকাইয়েন না, তারা এক্সক্লুসিভ জ্ঞান রাখছে কিনা আমি জানি না। এটা দিচ্ছে না, না আপনার কথা তারা শুনতেছে না, সিসিটিভি ফুটেজ দেখাবে না। পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক সহ আহত হয়েছেন 17 জন। মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ সোনাহার আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যাচ গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে 4-2 গোলে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ স্কুলের টিম। পরে হঠাৎ করেই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। নৃপেন্দ্র নারায়ণ সরকারি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম ফলক ও বিদ্যালয় ভবনের জানালার কাজ ভাঙচুর করে। পরে দেবীগঞ্জ ডোমার মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এই সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নারী পথচারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার করেসপন্ডেন্ট রুবেল আহমেদ প্রিন্স সহ 4 জনের উপর হামলা চালিয়েছে বখাটেরা। মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক প্রিন্স জানান, সেখানে একটি প্রতিবেদনের কাজে গিয়েছিলেন তিনি। এ সময় কয়েকজন তরুণীকে বখাটেরা উত্ত্যক্ত করছে দেখে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় বখাটেরা। লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে অন্তত 30 জন। এ সময় আহত হয় প্রিন্স সহ তার সাথে থাকা 4 জন। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে 20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ইয়াবাগুলো মশার কয়েলের একটি বাক্সে করে ঠাকুরগাঁয়ে পাঠানো হয়েছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। চালানটি চট্টগ্রাম থেকে এসেছে বলেও জানান তিনি। তবে কারা এসব মাদক পাঠিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।